অ্যামেজিং অ্যারাউন্ডে সকলকে স্বাগত। স্কুল সার্ভিস কমিশনের এসএলএসটি ইতিহাস ও ডব্লিউবিসিএস পিলি পরীক্ষার ইতিহাস বিষয়ে প্রস্তুতির সিলেবাস ভিত্তিক ধারাবাহিক আলোচনা ও সরাসরি প্রশ্নোত্তর পর্বে আগের ভিডিওটিতে আপনারা হরপ্পা থেকে সেন রাজত্বের 50টি প্রশ্ন ও উত্তর পেয়েছেন এবং হরপ্পা সভ্যতা সম্পর্কে প্রাথমিক আলোচনা করা হয়েছে আগের ভিডিওটিতে। আজকের ভিডিওটিতে সেই সঙ্গেই হরপ্পা থেকে সেন রাজত্বের আরও 50টি প্রশ্ন নিয়ে এই ভিডিওটি করা হলো। অর্থাৎ হরপ্পা থেকে সেন রাজত্বের মোট 100টি প্রশ্ন দেওয়া হলো দুটি পর্বে। আজকে প্রশ্নোত্তর পর্বের শেষে বৈদিক সভ্যতা নিয়ে প্রাথমিক আলোচনা করা হবে। চলুন জেনে নেওয়া যাক হরপ্পা থেকে সেন রাজত্বের আরও 50টি প্রশ্ন। আগের ভিডিওটির লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া থাকলো। প্রথমে যে প্রশ্নটি রয়েছে, বেদ কথার অর্থ কী? বেদ কথার অর্থ জ্ঞান। 2, দক্ষিণ ভারতে আর্য সভ্যতার বিস্তার করেন কোন ঋষি? অগস্ত্য। 3, সংস্কৃত ভাষার থেকে গ্রিক, ল্যাটিন প্রভৃতি ভাষার মিল থাকায় এগুলির ভাষাগত উৎস একই। এরূপ উক্তিটি কার? ম্যাক্স মুলার। 4, ঋগ বৈদিক যুগে যুদ্ধের দেবতা কে ছিলেন? দেবরাজ ইন্দ্র। 5, গায়ত্রী মন্ত্র কে রচনা করেন? বিশ্বমিত্র। 6, ঋগ্বেদে গায়ত্রী মন্ত্র কাকে উদ্দেশ্য করে গাওয়া হয়েছে? সাবিত্রী। 7, কোন সময়কালে বৈদিক সাহিত্য রচিত হয়েছিল? 1500 খ্রিস্টপূর্বাব্দ থেকে 1000 খ্রিস্টপূর্বাব্দের মধ্যে। 8, আর্য বলতে সাধারণত কি বোঝায়? জাতিগোষ্ঠীকে বোঝায়। 9, ভারতের কোথায় আর্যরা স্থায়ীভাবে বসবাস শুরু করে? পাঞ্জাবে আর্যরা স্থায়ীভাবে বসবাস শুরু করে। 10, সবচেয়ে প্রাচীন বেদ কোনটি? ঋগ্বেদ। 11, উপনিষদ রচিত হয়েছিল কোন সময়ে? খ্রিস্টপূর্ব 600 অব্দ নাগাদ। 12, বৈদিক যুগে দুটি জনসভার নাম কি? সভা ও সমিতি। 13, ঋগ্বেদ কতগুলি মণ্ডলে বিভক্ত? ঋগ্বেদ 10টি মণ্ডলে বিভক্ত। 14, ঋগ্বেদে কতগুলি স্তোত্র বা শ্লোক আছে? 1028টি শ্লোক বা স্তোত্র আছে। 15, ইরাবতী নদীর বৈদিক নাম কি? ইরাবতী নদীর বৈদিক নাম পরশনি। 16, মগধের রাজধানীর নাম কি? পাটলিপুত্র। 17, কোন বেদে সঙ্গীতগত দিক নিয়ে আলোচনা করা হয়েছে? সামবেদ। 18, কোন বেদে জীবনের ব্যবহারিক দিকগুলি নিয়ে আলোচনা করা হয়েছে? অথর্ববেদে। 19, বৈদিক যুগে কত ধরনের বিবাহ রীতি চালু ছিল? 4 ধরনের বিবাহ রীতি ছিল: ব্রহ্ম বিবাহ, গন্ধর্ব বিবাহ, দৈব বিবাহ আর অর্শ বিবাহ। 20তে রয়েছে সামবেদে কতগুলি স্তোত্র আছে? 1549টি। 21, ধর্মীয় বেদ কোনটি? যজুর্বেদ। যজুর্বেদে দুটি গ্রন্থ হলো শুক্ল ও পক্ষ। ধর্মীয় বেদ বলা হচ্ছে যজুর্বেদকে। 22, কোন মহাজনপদটি দক্ষিণ ভারতে অবস্থিত? মহাজনপদ অসমক দক্ষিণ ভারতে অবস্থিত। অসমক মহাজনপদটির রাজধানী কোথায় ছিল? পোটালি বা পোদানা। 24, বর্জি মহাজনপদটির রাজধানীর নাম কি ছিল? বর্জি মহাজনপদটির রাজধানীর নাম বৈশালী। 25, বিক্রমশিলা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা কে ছিলেন? ধর্মপাল। 26, খালিমপুর যে লেক শিলালিপি, সেখানে কাকে পরম সৌগত বলা হয়েছে? গোপালকে। পাল বংশের গোপালকে কিন্তু পরম সৌগত বলা হয়েছে। 27, পরমেশ্বর পরম ভট্টারক মহারাজা ধীরাজ কার উপাধি ছিল? ধর্মপালের। 28, কেদার মিশ্র ও দম্ভপ্রাণী কার রাজসভার মন্ত্রী ছিলেন? দেবপাল। 29, বৌদ্ধ কবি ব্রজদত্ত কার রাজসভা অলঙ্কৃত করেন? দেবপাল। 30, শ্রীমান অতীশ দীপঙ্কর কার সমসাময়িক ছিলেন? পাল রাজা প্রথম মহিপাল। 31, পাল রাজারা কোন বংশীয় ছিলেন? সূর্যবংশীয়। 32, পাল যুগের দুজন শ্রেষ্ঠ ভাস্করের নাম কি? বিদপাল ও ধীমান। 33, কোন যুগে গৌড়ীয় রীতির প্রচলন শুরু হয়? পাল যুগে। 34, পাল যুগের কর বা রাজস্বগুলি কি কি ছিল? পাল যুগের কর বা রাজস্বগুলি হলো ভাগ, ভোগ, কর, হিরণ্য ও উপরিকর। 35, দায়ভাগ গ্রন্থের রচয়িতা কে? জিমুতবাহন। 36, ভগবান বুদ্ধ কোথায় মহাপরিনির্বাণ লাভ করেন? কুশীনগরে। 37, ভগবান বুদ্ধ কোথায় জন্মগ্রহণ করেন? নেপালের লুম্বিনী গ্রামে। 38, বৌদ্ধ ধর্মগ্রন্থের নাম কি? ত্রিপিটক। 39, ত্রিপিটক কোন ভাষায় রচিত?
পালি ভাষায়। 40 প্রথম বৌদ্ধ সম্মেলন কোথায় হয়? রাজগীরে। 41 দ্বিতীয় বৌদ্ধ সম্মেলন কোথায় হয়? বৈশালীতে। 42 জৈন ধর্মের মোট তীর্থঙ্কর কতজন ছিলেন? 24 জন। 43 জৈন ধর্মের প্রথম তীর্থঙ্কর কে ছিলেন? আদিনাথ বা ঋষভদেব। 44 জৈন ধর্মের 24তম তীর্থঙ্কর কে ছিলেন? মহাবীর। 45 জৈন ধর্মের অর্থাৎ জৈন শব্দের অর্থ কি? বিজয়ী। 46 কার শাসনকালে জৈন ধর্মের প্রসার ঘটে? চন্দ্রগুপ্ত মৌর্যের। 47 মৌর্য বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? চন্দ্রগুপ্ত মৌর্য। 48 জৈন ধর্মে দিগম্বর সন্ন্যাসী কে ছিলেন? ভদ্রবাহু। আর জৈন ধর্মে শ্বেতাম্বর সন্ন্যাসী কে ছিলেন? স্থূলভদ্র। 50 কোন রাজা সর্বপ্রথম বৌদ্ধ ধর্ম গ্রহণ করেছিলেন? বিম্বিসার। আজকে এই 50টি প্রশ্ন, অর্থাৎ যে আমাদের 100টি প্রশ্ন দেওয়ার কথা, তার প্রথম পার্ট 50টি এবং দ্বিতীয় পার্টের 50টি। বৈদিক সভ্যতা নিয়ে আজকে কিছু কথা বলবো। বৈদিক সভ্যতা পৃথিবীর প্রাচীনতম সভ্যতা গুলির মধ্যে একটি অন্যতম। সুমেরীয় সভ্যতার পরেই বৈদিক সভ্যতার বিকাশ হয়। সেই হিসাবে বৈদিক সভ্যতার উদ্ভব মিশরীয় সভ্যতা এবং রোমান ও গ্রিক সভ্যতার কয়েক হাজার বছর আগে। বৈদিক সভ্যতার সূচনা আজ থেকে প্রায় 5000 বছর আগে। তবে সবচাইতে আকর্ষণীয় ব্যাপার হলো বৈদিক সভ্যতার নিদর্শন, বিশেষত সাহিত্য ও ধর্মীয় বিষয়াদি আজও খুঁজে পাওয়া যাবে। বর্তমানে সনাতন ধর্ম বা হিন্দু ধর্মের উৎপত্তি বৈদিক সভ্যতা থেকেই। বৈদিক সভ্যতা ছিল বৈদিক যুগে, খ্রিস্টপূর্ব 1500 অব্দ থেকে খ্রিস্টপূর্ব 600 অব্দে প্রচলিত সমাজের সংস্কৃতি ও ঐতিহ্য। বৈদিক যুগে যে বৈদিক সভ্যতা, তা ছিল এই সভ্যতা তা বৈদিক যুগে প্রচলিত সমাজের সংস্কৃতি ও ঐতিহ্যকে কেন্দ্র করে। বিভিন্ন পরীক্ষায় যেখানে সাধারণ অধ্যয়নের একটি বিভাগ রয়েছে, প্রায়শই বৈদিক সভ্যতা সম্পর্কে একটি বা দুটি প্রশ্ন জিজ্ঞাসা করে বিভিন্ন ক্ষেত্রে। তো সেই বৈদিক সভ্যতা যে 1500 খ্রিস্টপূর্বাব্দে সিন্ধু উপত্যকা সভ্যতার পতনের পর সভ্যতার পরবর্তী তরঙ্গটি ইন্দো গাঙ্গেয় সমভূমিতে আর্যদের দখলে একটা আকার নিতে শুরু করে। এই আর্য কারা? সাধারণত আর্যদের যুগকে একটি বৈদিক যুগ বলা হচ্ছে, কারণ এই সময় 4টি প্রধান বেদ সৃষ্টি হয়েছিল। আর্য শব্দটি সংস্কৃত শব্দ আর্য থেকে এসেছে, যার অর্থ মহৎ বা মহান, সাধারণ নয়। তারা রাশিয়ান স্টেপস থেকে এসেছে, যেমনটি বিশ্বাস করা হয়, এবং সংখ্যাগরিষ্ঠ ঐতিহাসিকরা অবশ্য এই মতকেই সম্মত দিয়েছেন। কিন্তু বিভিন্ন পণ্ডিত তার উৎপত্তি সম্পর্কে বিভিন্ন রকম মত পোষণ করেছেন। বালগঙ্গাধর তিলক যুক্তি দিয়েছিলেন যে আর্যরা তাদের জ্যোতির্বিজ্ঞানের গণনা অনুসারে আর্কটিক অঞ্চল থেকে এসেছিল। এটি সাধারণত একমত যে ইন্দো আর্য ভাষা ও সংস্কৃত ভাষায় তারা কথা বলতেন। তারা ছিল আধা যাযাবর, যাজক, যারা শহুরে হরপ্পাবাসীদের তুলনায় গ্রামীণ জীবনযাপন করত। এই বৈদিক সাহিত্য নিয়ে যখন কথা বলা হয়, যে বেদ, এই বেদ শব্দের সংস্কৃত উচ্চারিত একটা একটা অর্থ রয়েছে, যে এটা একটা জ্ঞান। বেদ শব্দের অর্থ জ্ঞান, বিদ শব্দ থেকে এসেছে। 4টি প্রধান বেদ রয়েছে বৈদিক সাহিত্য গঠন করে যেগুলোকে, সেগুলো হলো ঋগ্বেদ, যজুর্বেদ, সামবেদ, অথর্ববেদ। ঋগ্বেদ প্রাচীনতম একটি বেদ, ঈশ্বরের প্রশংসায় 1028টি স্তোত্র আছে এখানে। যজুর্বেদ বলিদানের সময় অনুসরণ করার নিয়মাগুলির বিশদ বিবরণ রয়েছে এখানে। ধর্মীয় ক্ষেত্রে সামবেদ গানের একটি সংগ্রহ আছে, ভারতীয় সঙ্গীতের উৎপত্তি বলা যায় এখান থেকেই। অথর্ববেদ স্পেল, মন্ত্র এবং মন্ত্রের সংগ্রহ রয়েছে অথর্ববেদে। এই বেদ ছাড়াও ব্রাহ্মণ, উপনিষদ, আর্যঙ্ক এবং মহাকাব্য রামায়ণ ও মহাভারত কিন্তু ছিল। ব্রাহ্মণ বৈদিক স্রোত, আচার এবং দর্শন সম্পর্কে এক ধরনের একটা গদ্য ব্রাহ্মণ বলা হচ্ছে। আর্যাঙ্কাস রহস্যবাদ, আচার এবং আচারের সাথে মোকাবিলা করার একটা পদ্ধতিগত দিক এখানে আছে। উপনিষদে মূলত আত্মা, প্রকৃতির রহস্য নিয়ে দার্শনিক তত্ত্ব উপস্থাপিত হয়েছে। রামায়ণ রচনা করেছিলেন বাল্মীকি, মহাভারত রচনা করেছিলেন বেদব্যাস। এই রামায়ণ নিয়ে যদি কথা বলতে হয়, রামায়ণকে যদি আপনি ধর্মীয় দৃষ্টিকোণ থেকে বিচার করে থাকেন, তাহলে তার একটি অন্য মাত্রা আসে। এবং যদি আপনি রামায়ণকে একটি রাম রাজত্ব
এবং রামের যে 51টি পরিবার তা নিয়ে ভাবেন, তাহলে বুঝতে পারবেন যে 51টি পরিবার এবং সেই সভ্যতায় বা সেই সময়কালে যে ধারাবাহিকতা এবং পারিবারিক যে রীতিনীতি এবং সেই সামাজিক অবস্থান, অর্থনৈতিক অবস্থান সম্পর্কে কিন্তু আপনি সমক্ষ ধারণা লাভ করবেন। মহাভারত রচনা করেছিলেন বেদব্যাস। এবার এই বৈদিক যুগে যদি একটু শ্রেণী বিভাগ করা যায়, বৈদিক যুগকে মূলত বলা হচ্ছে যে দুটি শ্রেণী বিভাগে দেখানো হচ্ছে সুবিধার্থে, যে একটি প্রারম্ভিক বৈদিক সময়কাল, যেটা খ্রিস্টপূর্ব 1500 অব্দ থেকে খ্রিস্টপূর্ব 1000 অব্দ, ঋগ বৈদিক যুগ নামেও পরিচিত। আরেকটি হলো পরবর্তী বৈদিক যুগ, যেটা খ্রিস্টপূর্ব 1000 অব্দ থেকে খ্রিস্টপূর্ব 600 অব্দ পর্যন্ত। তো এই দুই যুগেরই, অর্থাৎ এই যে বৈদিক যুগ এবং বৈদিক যুগের যে দুটি ভাগ, এই দুই যুগেরই কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু বিষয় রয়েছে। তো এই বৈদিক যুগের রাজনৈতিক সংগঠন নিয়ে একটু কথা বলা যাক। তো প্রারম্ভিক বৈদিক যুগ যদি আসে, তো সেখানে কুলা, এই কুলা ছিল রাজনৈতিক সংগঠনের একটি মৌলিক একক। একাধিক পরিবার মিলে আত্মীয়তার সম্পর্ক গড়ে তোলে গ্রাম। গ্রামের নেতা ছিল গ্রামণী। গ্রামগুলির দলগুলিকে বিশু বলা হতো, যার প্রধান ছিল বিষয়পতি। সর্বোচ্চ রাজনৈতিক ও প্রশাসনিক ইউনিট ছিল জন বা উপজাতি। এরকম বেশ কয়েকটি উপজাতীয় রাজ্য ছিল সেই সময়। ভরত, মৎস্য, যদু এবং পুরুষের কথা জানা যায়। রাজ্যের যিনি প্রধান তিনি রাজন বা রাজা। ঋগ্বৈদিক রাজতন্ত্র সাধারণত বংশানুক্রমিক রাজতন্ত্র ছিল। দুটি সংস্থা ছিল, সভা এবং সমিতি। সভা প্রবীণ পরিষদ, বয়স্কদের নিয়ে গঠিত। সমিতি জনগণের সাধারণ সমাবেশ বা জনগণের সম্মিলিত একটি অবস্থান। বৈদিক যুগের রাজনৈতিক সংগঠন অত্যন্ত গুরুত্বপূর্ণ, কিন্তু ভাবা যায় না সেই সময়েও যে সাধারণ মানুষ এবং সেই সময়েও প্রবীণদের নিয়েও এই চর্চা, রাজনৈতিক চর্চা সেটা হয়েছিল বা হতো। ঋগ বৈদিক যুগের, এই যে বৈদিক যুগের যদি কথা বলি, প্রারম্ভিক বৈদিক যুগ যেটাকে বলছি ঋগ বৈদিক যুগ বলা হচ্ছে, তো ঋগ বৈদিক যুগের সমাজ ছিল মূলত পিতৃতান্ত্রিক। সমাজের মৌলিক একক ছিল গ্রাহাম বা পরিবার, আর এই পরিবারের প্রধানকে বলা হতো গৃহপতি। রাজকীয় ও সম্ভ্রান্ত পরিবারের মধ্যে বহু বিবাহ পালনের সময় এক বিবাহ প্রথা চালু ছিল। নারীদের তাদের আধ্যাত্মিক ও বুদ্ধিবৃত্তিক বিকাশের জন্য পুরুষদের সমান সুযোগ ছিল। অপালা, বিশ্বভরা, ঘোষা, লোপামুদ্রা, মহিষী নারী স্মরণীয়, যারা এই সময়কার। মহিলারা জনপ্রিয় সমাবেশে যোগ দিতেও পারতেন। বাল্যবিবাহ নয়, সতীদাহ প্রথা। সামাজিক বিভাজন অনমনীয় ছিল না। আর এই পরবর্তী বৈদিক যুগে যদি আমি আসি, তাহলে সেক্ষেত্রে দেখব বর্ণ ব্যবস্থা প্রচলিত হয়ে ওঠে। সমাজের 4টি ভাগ হয়ে ওঠে। ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য এবং শূদ্র অবস্থান তৈরি করে। একজন ব্রাহ্মণ এবং ক্ষত্রিয় অন্যদের চেয়ে উচ্চ পদে থাকত। পেশার ভিত্তিতে বিভিন্ন উপজাতির কিন্তু সৃষ্টি হয় এই সময়। নারীরা এখন পুরুষদের থেকেই অনিকৃষ্ট এবং অধস্তন বলে বিবেচিত হতো এই সময়, অর্থাৎ এই বৈদিক যুগে। এবং তাদের সমাবেশে যোগ দেওয়ার রাজনৈতিক অধিকারও তারা কিন্তু হারিয়েছিল পরবর্তী বৈদিক যুগের যদি কথা বলা হয়। বাল্যবিবাহ একটা সাধারণ অবস্থানে চলে আসে। এই বৈদিক সভ্যতার অর্থনৈতিক দিক কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। ঋগ্বৈদিক আর্যরা ছিল যাজক, গবাদি পশু পালনকারী, অর্থাৎ পশু পালন করাই ছিল তাদের একটা জীবিকা। উত্তর ভারতে স্থায়ীভাবে বসতি স্থাপনের পর তারা মূলত কিন্তু কৃষিকাজ শুরু করে। ছুতার, রথ ও লাঙল তৈরি করতো ছুতাররাই, ছুতারের এখানে পাওয়া যায়। তামা, ব্রোঞ্জ এবং লোহা দিয়ে বিভিন্ন প্রবন্ধ, বিভিন্ন শ্রমিকদের দ্বারা বিভিন্ন বিষয়, বিভিন্ন জিনিস তৈরি করা হয়। স্পিনিং একটি গুরুত্বপূর্ণ পেশা ছিল। সুতি এবং পশমি কাপড় তৈরি করত, অর্থাৎ তাঁতি যাদেরকে বলা হচ্ছে। স্বর্ণকার অলংকার তৈরি করত। কুমোররা গৃহস্থালির ব্যবহারের জন্য বিভিন্ন ধরনের পাত্র তৈরি করত, অর্থাৎ বিভিন্ন পেশার উদ্ভব হচ্ছে। শুরুতে বিনিময় পদ্ধতিতে বাণিজ্য পরিচালিত হয়েছিল, কিন্তু পরে বড় লেনদেনের জন্য নিষ্ক নামক স্বর্ণ মুদ্রার ব্যবহার শুরু হয়। নিষ্ক ও মনা এই দুটি স্বর্ণ মুদ্রার কথা কিন্তু জানা যায়। এবং এখানে পরিবহনের যে মাধ্যম তা কিন্তু নদীপথ। এই যে পরবর্তী বৈদিক যুগে যদি আসছি, এ কথা বলছি যখন, তো বন উজাড় করে আরও জমি চাষাবাদ করা হয়েছে। দেখা গেছে চাষাবাদ হচ্ছে, বার্লি, ধান, গম চাষ করা হচ্ছে। মানুষের প্রধান পেশা পশুপালন থেকে কৃষিতে কনভার্ট হয়ে যাচ্ছে। শিল্পকর্মে একটা গুরুত্বপূর্ণ মোড় নিচ্ছে। ধাতুর কাজ, চামড়ার কাজ, ছুতারের কাজ, মৃৎশিল্পের অগ্রগতির সাথে
সাথে সাথে একটা অন্যতম মাত্রায় আসছে। আভ্যন্তরীণ বাণিজ্যের পাশাপাশি বৈদেশিক ক্ষেত্রেও বাণিজ্যের ব্যাপক প্রসার ঘটছে। সমুদ্র পথে ব্যাবিলনের সাথে ব্যবসা শুরু হচ্ছে। বংশগত বণিক ছিল ভানিয়া, একটি ভিন্ন শ্রেণী হিসাবে কিন্তু অস্তিত্ব লাভ করছে। ব্যবসা বাণিজ্যে লিপ্ত বৈশ্যরা নিজেদেরকে গণ নামে পরিচিত করে এবং গিল্ড সংগঠিত হয়। মুদ্রা, মুদ্রার কথাই নিষ্ক এবং বলা হলো নিষ্ক। এই নিষ্ক 7 মনের পাশাপাশি স্বর্ণ মুদ্রা এবং কৃষ্ণল, এই যে নিষ্ক এবং মনা, এই যে কৃষ্ণল রৌপ্য মুদ্রাও বিনিময়ের মাধ্যম হিসাবে কিন্তু ব্যবহার করা হতো। বৈদিক যুগের ধর্ম, তো ঋগ বৈদিকে আর্যরা পৃথিবী, অগ্নি, বায়ু, বৃষ্টি এবং বর্জ্যের মতো প্রাকৃতিক শক্তির উপাসনা করত। তাদের বহু দেবতাই কিন্তু এইগুলোই প্রকৃতি থেকেই রূপায়িত হয়েছে। কিছু গুরুত্বপূর্ণ ঋগ বৈদিক যুগের দেবতার যদি কথা বলি, পৃথিবীর দেবতা, অগ্নি আগুনের দেবতা, বায়ু বাতাস, যেটা বাতাসের দেবতা, বরুণ বৃষ্টির দেবতা, ইন্দ্র বর্জ্যের দেবতা। তবে ইন্দ্র ছিল সবচেয়ে জনপ্রিয়। এই ইন্দ্র ছিল জনপ্রিয় এবং অগ্নি দেবতা মানুষের মধ্যে একটা মধ্যস্থতাকারী কাজ করত। বরুণ প্রাকৃতিক নিয়মের একটা ধারক ছিল। মহিলা দেবতা অদিতি এবং উষাস। কোন মন্দিরে মূর্তি পূজা নেই। পুরস্কারের জন্য দেবতার কাছে প্রার্থনা করা একটা প্রথা ছিল। এবং এই যে পরবর্তী বৈদিক যুগ যখন আসছে, ইন্দ্র ও অগ্নি তাদের গুরুত্ব হারিয়ে ফেলেন। প্রজাপতি বিষ্ণু, অর্থাৎ প্রজাপতি যাকে বলা হচ্ছে স্রষ্টা, বিষ্ণু রক্ষকের ভূমিকা পালন করছে এবং রুদ্র ধ্বংসকারী হয়েছিলেন। বলিদান এবং আচার অনুষ্ঠান আরও বিস্তৃত হয়ে ওঠে এবং কিন্তু এই যে প্রার্থনার যে গুরুত্ব তা কিন্তু কমে যায়। যাজকত্ব একটি বংশগত পেশা হয়ে ওঠে। তারা এই আচার অনুষ্ঠান ও বলিদানের নিয়মকানুন নির্ধারণ করে। এই সময় শেষ নাগাদ এই পুরোহিত আধিপত্যের বিরুদ্ধে একটা তীব্র প্রতিক্রিয়া দেখা যায়। ফলে বৌদ্ধ ও জৈন ধর্মের উত্থান ঘটে, অর্থাৎ প্রতিবাদী যে ধর্ম, সেই প্রতিবাদী ধর্ম উত্থান ঘটে এই সময়কালে। মূলত আজকে আলোচনা করলাম দুটি ধাপের দুটি বিষয়। একটা হচ্ছে হরপ্পা সভ্যতা, অর্থাৎ প্রাচীন সভ্যতার যে প্রাচীন অংশ নিয়ে আমরা আলোচনা করছি সেন রাজত্বের, সেখানে প্রশ্নোত্তর পর্বে সেটি, এবং আজকে বৈদিক সভ্যতার একটা প্রাথমিক ধারণা দেওয়ার চেষ্টা করলাম। WBSLST ইতিহাস বিষয়ে আপনাদের কাজে লাগতে পারে এই আলোচনাটি, এবং ইতিহাসের পরীক্ষার বিষয়ে কাজে লাগতে পারে, এবং সেই সঙ্গে সঙ্গে WBCS এর ইতিহাস পিলির তেও কিন্তু এই বিষয়টি কাজে লাগতে পারে। এছাড়াও বিভিন্ন ধরনের প্রতিযোগিতামূলক পরীক্ষাতে কিন্তু এই আলোচনাটা আপনাদের কাজে লাগতে পারে। তো চ্যানেলে নতুন হলে আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। ভিডিওটি ভালো লাগলে, কাজে আসলে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্টে আপনার মতামত জানাতে পারেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ সকলকে।